আপনারা যদি 1972 সনে গণপরিষদ বিতর্ক দেখেন, আপনারা খুব অবাক হয়ে যাবেন। আজকে আমরা যে সংস্কার 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 বলছি, এর প্রায় সমস্ত কিছুই সেখানে অ্যাটলিস্ট উল্লেখিত হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সুরঞ্জিত সেনগুপ্ত এবং মানবেন্দ্র লামা উল্লেখ করেছেন। এমনকি আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্য, হাফেজ হাবিবুর রহমান এই মুহূর্তে মনে করছে, ওনারা বলেছেন, ওনারা তখনই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কথা বলেছেন, উল্লেখ করেছেন, অ্যাটলিস্ট প্রাদেশিক সরকারের কথা বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছেন, এমনকি এটাও বলেছেন বিচারক যেন লয়ার থেকে নিয়োগ না হয়, উচ্চ আদালতের বিচারক যেন লয়ার থেকে নিয়োগ না হয়, কারণ উচ্চ আদালতে যারা লয়ার থাকে তারা পলিটিক্যালি ইনক্লাইন্ড থাকে। এমন কিছু বাকি নাই বলেন নাই। প্রধানমন্ত্রী এত ক্ষমতা কেন, এটা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে, প্রচন্ড প্রশ্ন তুলেছে, এটা নিয়ে 5-6 জন প্রশ্ন তুলেছে। তা আমাদের সংস্কার ভাবনা অনেক আগে থেকে ছিল, বাংলাদেশ রাষ্ট্র জন্ম হওয়ার পর থেকে ছিল। সারোয়ার তুষার বলেছেন 3 জোটের রূপরেখা, 3 জোট মিলেই করেছিল। এত মানে ছাত্রদের চাপ বা সিভিল সোসাইটির চাপে না, আমি তখন আন্দোলনের মাঠেই থাকতাম, দেখতে ওনারা বসে বসে করেছে, মূলত 5 দলের বাম দলগুলোর উদ্যোগ ছিল, বা সবাই রাজি হয়ে করেছে। তারপর বাস্তবায়িত হয়নি কেন? এখন আমিও খুব বলতে পারি সদিচ্ছার অভাব, কিন্তু আমার মনে হয় এটার উত্তর খোঁজার ক্ষেত্রে আমাদের সদিচ্ছার অভাব আছে। কেন বাস্তবায়িত হয়নি এটা আমাকে খুব পীড়িত করে। সম্ভবত আমি আবার ইউনিভার্সিটি লাইব্রেরিতে ফেরত যাই, আমি এই বিষয়ে একটা গবেষণা করব, কেন বাস্তবায়িত হয়নি। তখন আমার মাঝে মাঝে মনে হয় কি প্রণয়ন করার সময় আসলে ওনারা প্রণয়ন করার সময় সদিচ্ছা ছিল কিনা এটা সন্দেহ লাগে। প্রণয়ন করার সময় কি সদিচ্ছা ছিল, তাহলে বাস্তবায়নে থাকলে বাস্তবায়ন হলো না কেন? আর আমরা খুব চট করে আমাদের একটা কমন প্রতিপক্ষ থাকে, আমিও বলি যে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দল মানে কি? রাজনৈতিক দল হচ্ছে বিগেস্ট ডেমোক্রেটিক অর্গানাইজেশন। রাজনৈতিক দলগুলো 30%, 40%, 10%, 5% মানুষকে রিপ্রেজেন্ট করে। সব যদি রাজনৈতিক দলের সদিচ্ছার অভাব থাকে, তাহলে আমাদের জনগণের সদিচ্ছার অভাব আছে। কারণ এই রাজনৈতিক দলগুলো আমাদের ভোটেই বারবার নির্বাচিত হয়। ভুয়া ভোটের কথাগুলো বাদ দিলাম, 1991 থেকে যদি পরবর্তী 3টা নির্বাচনও দেখেন, আমাদের ভোটই তো ইলেক্টেড হয়েছে। তার মানে আমাদেরই সদিচ্ছার অভাব আছে। চিন্তা করে দেখেন কোথায় সদিচ্ছার অভাবে আছে। আমাদের উচ্চারণ করা খুব সোজা, কিন্তু এটা চাই ওইটা চাই, আমি বহু কিছু উচ্চারণ করতাম, করতে যায় মানুষ কত রকম যে বাধা আসে। দেখেন একটা কথা আমরা অনেকদিন বলেছি না, অনেকবার বলেছি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দরকার, অনেকে বলেছি। এখন যেই দল দেখবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে তার সমস্যা, এমনি নর্মাল ইলেকশন হলে সে হয়তো 250 আসনে জিতবে, প্রপোর্শনাল ইলেকশন হলে তার আবার চান্সটা কমে যাবে, সে ইনএভিটেবলি এটাকে বাধা দিবে, যে দলই হোক সেটা। কোনদিন আমার কাছে কোনোদিন মনে হয় না আমি বাংলাদেশে এমন একটা দল সংগঠন দেখলাম যারা নিজেদের ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের উপরে উঠতে পারে। আমি সরি, আমি কাউকে দেখি নাই, কাউকে দেখি নাই। সমস্ত কিছুর মধ্যে একটা নিজের ভেস্টেড ইন্টারেস্ট চিন্তা করবে। এখন আমি একটু কারেক্ট করি, তাহলে আমাদের এখানে বড় বড় গণ আন্দোলন, বড় বড় জিনিস হয়েছে কেন? কিছুটা সময়ের জন্য পেরেছে, কিছুটা সময়ের জন্য পেরেছে। যেমন আমরা জুলাই আগস্টে পেরেছিলাম, কারো ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করিনি, কারো গোষ্ঠী স্বার্থের কথা চিন্তা করিনি, কেউ করে না। আমরা আন্দোলনের মুখ আপনার আহিদ আসিফকে দেখেন, সারোয়ার তুষারকে দেখেছেন, সামিনাকে দেখেছেন, আমাদেরকে দেখেছেন। আমাদের মতো শত শত আসিফ, নাহিদ, সারোয়ার তুষার, সামিনা, আসিফ নজরুল, শত শত হাজার হাজার আমাদের চেয়েও কমিটেড মানুষ পুরা বাংলাদেশে ছড়িয়েছিল। তারা লাইমলাইটে আসতে পারে না, লাইমলাইটে আসাটাও একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার। আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার না হলে 3 ভাগের 1 ভাগ পরিচয় পেতাম না, যদি বরিশাল ইউনিভার্সিটি টিচার হতাম। অ্যাক্সিডেন্টাল ব্যাপার অনেক কিছু, লয়ের টিচার না হলে পেতাম না, অনেক ব্যাপার থাকে এখানে। তো এটা আমাদের কিন্তু মানুষ যখন আমরা জুলাই অগাস্টে যখন আমরা চেয়েছি, তীব্রভাবে চেয়েছি, আমরা কয়েকটা চেনা মানুষ চাই নাই, সারা বাংলাদেশের মানুষ চেয়েছে, জীবন উৎসর্গ করে দিয়েছে। সাধারণ সাধারণ মারা নেমেছে, শ্রমিক নেমেছে, কৃষক নেমেছে। এখন আপনার একটা মুক্তিযুদ্ধের সময় হয়েছিল, তারপর তারা হারিয়ে যায়, বিকজ তারা ভয়েসলেস মানুষ। আমাদের ভয়েস আছে, আমরা অনেক কথা বলতে পারি, অনেক অ্যাডভান্টেজ নেই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমরা যারা অ্যাডভান্টেজ একটা সেকশন অফ দ্য সোসাইটি, আমরা বিশেষ করে, আমি সাধারণ মানুষের কথা বলছি না, আমরা যখন সংস্কারের কথা বলি তুলি, যখন বাস্তবায়নের সময় আসে, ওই পার্টিকুলার ইভেন্টটা যখন চলে যায়, তখন বাস্তবায়ন চ্যালেঞ্জটা আসে, তখন আমাদের সবার মধ্যে আমার গোষ্ঠী, ব্যক্তি, দল, স্বার্থ এগুলি অনেক বেশি প্রাধান্য পায়, এগুলি ঊর্ধ্বে আমরা উঠতে। এটা আমার অভিজ্ঞতা। আমি যদি কোনোদিন দেখা যায় যে আমার অভিজ্ঞতাটা ভুল,
আমার অবজারভেশনটা হলে আমি খুবই খুশি হব। আমার মতে আমাদের আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে। আজকে আমি দেখি বাংলাদেশে অনেক নিউ ব্র্যান্ড অফ রিসার্চার আসছে, নতুন চিন্তার এত তরুণ যুবকরা আসছে, আমার খুব আশাবাদী লাগে। আমি সারোয়ার আপনাদেরকে রিকোয়েস্ট করি, খুব অনেস্ট একটা রিসার্চ করেন না, কেন বাস্তবায়ন হয় না? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রাজনৈতিক দল চায় না, নাকি আমরাও চাই না, নাকি আমরাও রাজনৈতিক দল পরিণত হলে আমরাও চাবো না? চিন্তা করে দেখেন, আমরা রাজনৈতিক দল না দেখি চাই। আমি আর ইফতেখার ভাই মিলে একটা রাজনৈতিক দল গঠন করলে কোন একটা দল থেকে যদি বলে ভাই তোমার 20টা আসন দিব, আমি যা বলি মাইনে নাও, মেবি আমরা চেঞ্জ হয়ে যাবো। আমার কাছে মনে হয় সত্যি। এখন আপনার একটু ভালো ভালো কথা বলি। সংস্কার নিয়ে যেসব কাজ হয়েছে, আমার নিজের অভিজ্ঞতায় আমার মনে হয় কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন, সেগুলিতে তারা খুব সেন্সিটিভ থাকে। অন্য যেগুলি জনকল্যাণমূলক, এটা নিয়ে কিন্তু তারা অত মাথা ঘামায় না। যেমন আপনারা এর আগে দেখবেন রাজনৈতিক দলগুলো কিন্তু সংস্কার করেছে, কিছু তত্ত্বাবধায়ক সরকার করেছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট করেছে, হিউম্যান রাইটস কমিশন অ্যাক্ট করেছে, দুর্নীতি দমন কমিশন সংস্কার করেছে, যেটা তাদের ক্ষমতা এবং জবাবদিহিতাকে মানে তীব্র প্রশ্নের সম্মুখীন করে, সেটা করতে দিতে চায় না, বা করলেও খুব হাফহার্টেডলি করে। যেজন্য দুর্নীতি দমন কমিশন আপনার হাস্যকর প্রতিষ্ঠান, হিউম্যান রাইটস কমিশন হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়। মিন করে না, বানায় রাখে একটা ল খুব ভালো, আর চাকর জ্ঞানে বসায়, বলে ল দিয়ে কিছু হয় না। আমরা আমাদের একটা যত সংস্কারের চিন্তা থাকে আমি দেখি, আমি তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বারবার খালি বলেন সংবিধানের প্রবলেম, আইনের প্রবলেম। না রে ভাই, ওখানে প্রবলেম আছে, বেশি প্রবলেম হচ্ছে আমাদের অন্তর জগতে। পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান আছে হচ্ছে মালদ্বীপে। আমরা ওখানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের মিটিং এ গিয়েছিলাম, পৃথিবীতে যত ভালো ভালো বিধান আছে সব ঢুকিয়েছে ওখানে। ঢোকানোর পরে নাসিক ক্ষমতাচ্যুত হওয়ার পর তারপর দেখা যায় আপনার ডেমোক্রেসি যেটুকু ছিল সেটাও চলে গেছে সব। কোনো কম্পাইল সংবিধানই নাই, যেই দল নির্বাচনে জিতবে সেই দল ক্ষমতা আসবে, এটা কোথাও লেখা পর্যন্ত নাই। তাহলে বারবার খালি সংবিধানের দোষ, আইনের দোষ, এই দোষ, সুন্দর একটা আইন করতে হবে, সুন্দর একটা সংবিধান করতে হবে, এটা সমস্যার সমাধান হবে? আপনি আমাদের হিউম্যান রাইটস একটা পড়ে দেখেন তো, খারাপ আইন ইফতেখার ভাই, খারাপ আইন? নো। রাইট টু ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট, যেটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, পড়ে দেখেন তো, খারাপ আইন? অসাধারণ না, কিন্তু খারাপ আইন না। আমার আইন মানার মানসিকতা তো চেঞ্জ করতে হবে। আমি একই মানুষ, বাংলাদেশে আইন মানি না, আবার লন্ডনে গেলে আইন মানি কেন? তাহলে কোনো একটা সিস্টেম সমস্যা আছে, আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে কিছু জিনিস। আমার এই সংস্কার নিয়ে আমিও অনেকের মতোই মাঝে মাঝে আশাবাদী হই, মাঝে মাঝে হতাশ হই, মাঝে মাঝে এতগুলা ছেলে মারা গেল, এতগুলা সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলো, সাধারণ মানুষ যাদেরকে আমরা জীবনে হয়তো করে দেখবো না, এই যে স্যাক্রিফাইস করে নামলো, এই যে একটা ছেলে চিঠি লিখে নামলো, চিন্তা করতে পারে, চিন্তা মানে যতবার করি আমাদের খুব অপরাধী লাগে যে আমরা কি আসলে এদের প্রতিনিধি হওয়ার যোগ্য কিনা, এত বড় স্যাক্রিফাইস। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কৌশলও বের করেছি, কিছু সংস্কার আমরা করে ফেলবো, এটা আমরা নাম দিয়েছি আশু সংস্কার। এগুলো না খুব হাই সাউন্ডিং না, এগুলো কিন্তু খুব ভালো ইম্প্যাক্ট থাকে। আপনি দেখেন আমরা কিন্তু কিছু কাজ করেছি অলরেডি। যেমন নিউজ সেদিন ঘোষণা করলো পাসপোর্ট করার জন্য আর আপনার পুলিশ ভেরিফিকেশন লাগে না। আপনার মনে হয় এটা একটা সংস্কার, কত মানুষ ভোগান্তি থেকে বাঁচবে। আমরা পাওয়ার অফ অ্যাটর্নি করার জন্য আর আপনার পাসপোর্ট লাগবে না, নো ভিসা রিকোয়ার্ড দিয়ে করবো, অনেক প্রবাসী লোক খুশি হয়েছে। তারপর আমরা উচ্চ আদালতে বিচার বিভাগের আইন করলাম। কিছু কিছু জিনিস ছোট কিন্তু অনেক ইম্প্যাক্ট। যেমন ধরেন আমি খোঁজ দিয়ে দেখলাম কেন এত মামলার জন্য, একটা ছোট্ট এক্সাম্পল যাতে একটু বোরিং লাগতে পারে। সিভিল মামলার ক্ষেত্রে হয় কি, প্লেইন্ট মানে আপনি যে আর্জিটা লিখবেন, আপনার যে অভিযোগ নামা সিভিল মামলা, সেটাই আপনার লয়ার, ধরেন আমি একটা প্লেইন্ট করলাম এই জমিটা আমার, লয়ার আপনার কোর্টে এসে ওইটা পড়ে পড়ে শোনায়, বলে আপনি এটা লিখেছেন, আমি হ্যাঁ। এইভাবে 6টা শুনানি হয়, 6টা শুনানি হয় মোটামুটি 2 বছর যাবে। 6টা শুনানি হলে লয়ারের 6,000 টাকা পায়। আর এই 6টা শুনানি কোনো দরকারই নেই, কারণ আমার প্লেইন্টে আমি সিগনেচারই করে দিচ্ছি প্রত্যেক পাতায়। তাহলে আমি যদি নিয়ম করে দিই প্লেইন্ট ওখানে পড়া যাবে না, প্লেইন্ট যেটা রিটেন জমা দিই সেটাই প্লেইন্ট, এটা পড়ার আবশ্যকতা থাকবে না, তাহলে অনেক মানুষের ভোগান্তি কমে। আমাদের এখানে আনলিমিটেড টাইম অ্যাডজর্নমেন্ট নেওয়া যায়, স্থগিত করে দেয় যে আজকে শুনানি হবে না, চরম ভোগান্তি হয় মানুষের। আমাদের এখানে সরকারি যারা থাকে, সাক্ষী থাকে, সাক্ষী
ম্যাজিস্ট্রেটও কিন্তু সরকারি সাক্ষী, সে এক জায়গায় বিচার অর্ধেক করে অন্য জায়গায় চলে গেছে, সেও সাক্ষী, পুলিশ সরকারি সাক্ষী। তাদেরকে হাজির করা একটা বিরাট ঝামেলার ব্যাপার, এসব কারণে মামলা প্রচন্ড দেরি হয়। আমি আমার জায়গাগুলো বলি, এইগুলি চেঞ্জ করলে কিন্তু বিএনপি জামাত ছাত্ররা কেউ মাইন্ড করবে না, এটা তাদের ভবিষ্যৎ বর্তমান ক্ষমতার সাথে সম্পর্কিত না। মানুষের ভোগান্তি কমলে মানুষ এত খারাপ না, বা কেউ এত খারাপ না যেটা আপত্তি করবে। একটা ওয়েস্টেড ইন্টারেস্ট গ্রুপের আপত্তি আসতে পারে, বুঝতেই পারছেন, নাম দিচ্ছে না। যদি আপত্তি আসে আমরা কথা বলে কনভিন্স করার চেষ্টা করবো, এই ধরনের কাজ আমরা করে যাবো সব জায়গায়। প্রত্যেক মন্ত্রণালয় থেকে এরকম আমরা ইফতেখার ভাইরা অনেক কষ্ট করে, বদরুল আলম মজুমদার ভাইরা অনেক কষ্ট করে আমাদের কাজটা করে দিয়েছেন। আশুকরণের একটা লিস্ট দিয়েছেন, যে আশুকরণের সাথে রাষ্ট্রের শক্তিমত্তা, জনগণের কল্যাণের প্রশ্ন জড়িত, ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন না, বা ক্ষমতায় আসার পদ্ধতি না, সেগুলো আমরা করে ফেলবো। এত মানে এইটুকু নিশ্চয়তা দিতে পারি। কিছু জিনিস আছে সবচেয়ে বেশি আমাদের যেটা পীড়িত করে, যে আমরা কি এই সংবিধান নিয়েই চলবো কিনা। আমরা দেখলাম প্রধানমন্ত্রী ক্ষমতা একটা বিরাট প্রবলেম, তো কমাতে হবে। 70 হচ্ছে বিরাট প্রবলেম, একটু মডিফাই করতে হবে। সবাই মুখস্থের মতো আমাদের সংসদ সদস্য, সে 89 ডেজ 89 কার্য দিবস একাধিক ক্রমে অনুপস্থিত থাকলে তার সমস্যা নেই, 90 দিনের সমস্যা হবে। কি আশ্চর্য বিধান না, যেগুলি তারা চেঞ্জ করে না। উচ্চ আদালতে ডিসেন্ট্রালাইজেশন করে না, 16 কোটি মানুষের বিচার হয় একটা বিল্ডিং এ। এগুলি যদি আমরা না করতে পারি, আমি একটু আপনাদের বলে যাই, এগুলির জন্য এমনকি নির্বাচনে নিয়ত ভালো থাকলে সবই করা যায়। যেমন ধরেন আপনারা সামরিক শাসন আমলে দেখেছেন না, 5th অ্যামেন্ডমেন্ট হয়েছে, 7th অ্যামেন্ডমেন্ট হয়েছে, তখন কি করা হয়েছিল? সমস্ত আইন করে করে পরে একটাবার নতুন সংসদ গঠিত হওয়ার পর সেই সংসদে 2/3 মেজরিটি নিয়ে বলেছে এই 1975 সালে এত অগাস্ট থেকে বৈধ করা হলো। এটা যদি আমরা মানে ভালো কাজের জন্য কোনো সমস্যা কি? যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে, ফর এক্সাম্পল রাজনৈতিক দল যদি আজকেই বলে দেয় যে কেউ 2বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, তো তখন হয়তো বিএনপি বলবে এটা তো ভবিষ্যৎ সংবিধান সংসদ করবে। ভবিষ্যৎ সংসদ আপনারাই করতে পারেন। আপনারা যদি সবাই এগ্রি করেন, হ্যাঁ এটা যারাই ক্ষমতা আসবে আপনারা একটু ভ্যালিডিটি দিয়ে দিবেন। পোস্ট ভ্যালিডিটি কোনো অবাস্তব জিনিস না, এটা একটা পদ্ধতি হতে পারে। সেকেন্ড পদ্ধতি হতে পারে, জুলাই চার্টার করলাম যে এই বিষয়টা চেঞ্জ করবো, যেই ক্ষমতা আসুক না কেন, প্রধানমন্ত্রী ক্ষমতা 70 হচ্ছে। তারপর আপনি থার্ড একটা কনসেনসাসে আসলেন যে নেক্সট ইলেকশনটা, এটা আপনি একটু খেয়াল করবেন। আমি কিন্তু সার্ভার জাতীয় নাগরিক কমিটি থেকে আরেকটু স্মার্ট প্রপোজাল চেয়েছিলাম। আপনারা বলছেন এটা গণপরিষদ নির্বাচন, আপনারা এটা না বলে এটা বলেন এটা গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন, দুইটাই। আপনি এটা বলেন, সবাই বলেন না, বুঝছেন? আপনি তো বলেন আপনার যে হ্যাঁ, কারণ তখন হয় কি, যেমন আমাদের 70 নির্বাচন যেমন হলো, আমাদের এলাকায় 54 নির্বাচন এটাই হয়েছিল, ভারতের প্রথম সংসদ নির্বাচন এটা হয়েছিল। আমি যদি একটু খুলে বলি, আপনাদের বোরিং লাগবে কিন্তু দরকার আছে। কারণ আমরা সবাই সামনে নির্বাচনে ইলেক্টেড হলাম, আমরা সবাই, আমরা যারা আছি, ঠিক আছে, আমরা হয় ধরনের সংসদ সদস্য হলাম 2025 সালের বা 26 সালের নির্বাচনে। আমরাই সংসদ সদস্য, আমরাই গণপরিষদ সদস্য। ধরেন আমরা সপ্তাহে 4 দিন বসবো সংসদ সদস্য হিসাবে, আর সপ্তাহে সংসদ সদস্য হিসাবে আমরা সংসদ যে কাজ করে সেই কাজ করবো। 72 সংবিধানে যে পরিবর্তন দরকার তখন সেটা করে ফেলবো সংসদ সদস্য হিসাবে, সংবিধান পরিবর্তন। আর সংবিধান প্রণয়নের জন্য, নতুন সংবিধান প্রণয়নের জন্য আমরা সপ্তাহে 2 দিন গণপরিষদ হিসাবে বসবো, বা আমরা সপ্তাহে 7 দিনই সংসদ হিসাবে বসলাম, কিন্তু সন্ধ্যার পরে 3 ঘন্টা আমরা গণপরিষদ হিসাবে বসবো। এগুলি একসেপ্টেড মেথড, নেপালে কিছুদিন আগে তাই হয়েছে। সো এগুলি, এই বিরোধগুলো আমরা কমায় ফেলে, আমার মানে মূল কথা হচ্ছে, আমি যদি পদ্ধতি ঠিক করার ব্যাপার না, যদি সত্যি সত্যি চাই যে আমরা এটা করবো এবং আমরা এখনই নিশ্চিত করতে চাই, তাহলে বললাম না যে আমরা অর্ডিন্যান্সের মাধ্যমে আমাদের বলতে পারি আমরা এগ্রি করেছি, আপনারা অর্ডিন্যান্সের মাধ্যমে করেন, এটা করতে পারে। নেক্সট ইলেকশন আগে জুলাই চার্টার করে বলতে পারে যে এই নির্বাচন হবে, সে গণপরিষদ হবে, জাতীয় সংসদ হবে, সংস্কারগুলো আমরা করবো। সেটা আসলে আমাদের জন্য একটা ফায়ার টেস্ট। আমরা দেখি রাজনৈতিক দল যারা আছে, আমাদের সামাজিক সংগঠন যারা আছে, সবাই সত্যি সত্যি বড় পরিবর্তন করতে সম্মত আছে কিনা। বড় পরিবর্তন না হলে আমাদের খুব বেশি পরিবর্তন হবে না, ছোট ছোট পরিবর্তন হবে। ছোট ছোট পরিবর্তনের জন্য মনে হয় এত মানুষ জীবন দেয়। ধন্যবাদ সবাইকে। আমি আর 10-15 মিনিট থাকবো, আমার একটা প্রোগ্রাম আছে, দেখে যাবো, চলে যাবো।